ডার্ক ডিজায়ার, দুর্বা আহসান। পর্ব 9 থেকে 12। আই মিস ইউ টু, জান। বলতে বলতেই মেয়েটাকে নিজেও জড়িয়ে ধরল মৃন্মু। 2 হাত শক্ত করে তার কোমরে, মুখটা মেয়েটার কাঁধের পাশে রাখল। নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। তাদের শরীরের উষ্ণতা একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ছে। চারপাশের শব্দ থেমে গেছে, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের গতি। তুমি জানো না আমি কেমন পড়েছি তোমাকে ছাড়া, ফিসফিস করে বলল মৃন্মু। মেয়েটা কিছু বলল না, তার চোখে নেশা আছে। মৃন্মু মুখ তুলে তাকালো, মেয়েটার ঠোঁটে আঙুল রাখল। চুপ, কিছু বলো না। আমি তোমাকে এখন চাই, এই মুহূর্তে, ঠিক যেভাবে আগুন অক্সিজেন চায়। মেয়েটা নিঃশব্দে চোখ বন্ধ করল। মৃন্মু তার গাল ছুঁয়ে বলল, তুমি বুঝো না জান, আমি যখন তোমার কাছ থেকে দূরে ছিলাম তখনও তোমার স্মেল মিস করেছি। তোমার কণ্ঠ ঘুরে বেড়াত দেয়ালের মধ্যে। আমি ঘুমাতে পারতাম না। মেয়েটা চোখ নামিয়ে ফেলল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। মৃন্মু আবার এগিয়ে এল, কানে ফিসফিস করে বলল, তুমি জানো আমি কত রাত তোমার ছবির দিকে তাকিয়ে কাটিয়েছি। কতবার মনে হয়েছে যদি হাত বাড়াই তোমার গলা ছুঁয়ে ফেলব। আমি তোমাকে ছাড়া বাঁচি না জান, আমি তোমায় নিয়েই বাঁচি। হঠাৎ মেয়েটা তার বুকে মাথা রাখল। ধুকপুকানি এত জোরে বাজছে যেন ওরা দুজনেই একই শরীরে বন্দী। মৃন্মু ধীরে বলল, এইবার আর আলাদা হব না। এইবার তুমি শুধু আমার। মেয়েটা চুপ করে রইল। তারপরে হঠাৎই মৃন্ময়ের ঠোঁটের দিকে এগোতে লাগল। কোনো কিছু পরে যাওয়ার শব্দে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো তরু। এসব তার কল্পনা ছিল। ভাবতে ভাবতেই সামনে তাকালো। মেয়েটা নিচে পড়ে আছে। তাকালো মৃন্ময়ের দিকে। রাগে ফুঁসছেও। মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েছিল মৃন্ময়কে। মৃন্ময় এক মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দিয়েছে। ধাক্কাটা এমন জোরে যে মেয়েটা পেছনে হোঁচট খেল। চারপাশের কয়েকজন ঘুরে তাকালো। তবু মৃন্ময় একটাও শব্দ করল না। শুধু ঠোঁটের কোণে ঠান্ডা একটা হাসি। জান নিয়ে নিব, বলল সে নিচু স্বরে। কিন্তু কণ্ঠে এমন এক শীতলতা যে মেয়েটার চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা দিল। তরু স্থির দাঁড়িয়ে আছে। চোখে একরাশ অবিশ্বাস, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। মৃন্ময়ের মুখ শক্ত হয়ে গেছে। চোখে ঠান্ডা, তিক্ততা। মেয়েটা হতভম্ব। কিছু বলার চেষ্টা করল, কিন্তু কথাগুলো গলায় আটকে গেল। সে মৃন্ময়ের চোখে তাকালো। সেখানে কোনো কোমলতা নেই। তরু পাশে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেও যার বুক জ্বলে যাচ্ছিল রাগে, সেই তরুর ঠোঁটে এবার একটুখানি হাসি ফুটে উঠল। চোখে একরাশ তৃপ্তি। যেন হঠাৎ বুঝে গেল মৃন্ময়ের ভেতরের মানুষটা আসলে কাকে বেছে নিয়েছে। মৃন্ময় তরুর এক হাত ধরে উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে বলল, ফের যদি এমন বেহায়াপনা দেখেছি না, রজনী, সোজা উপরে পাঠিয়ে দিব। রজনী তাকিয়ে থাকলো ওদের হাতের দিকে। রাগে চোখ লাল হয়ে উঠেছে তার। সেই দৃষ্টি সরাসরি তরুর মুখে চলে গেল। তরুর সাথে চোখাচোখি হতেই রাগ যেন আরো বেড়ে দ্বিগুণ হলো। এসব নাটক বাদ দে, চল এখন। চাচা যান অপেক্ষা করছেন। মৃন্ময় একবারও পেছনে তাকালো না। ঠান্ডা মুখে বলল, চলো পাখি। তরু চুপচাপ এগিয়ে এল। রজনী তখনও নিচে, ঠোঁট কাঁপছে। চোখে রাগ, অপমান। মৃন্ময় তরুর হাত ধরে এগিয়ে গেল বাইরে, এয়ারপোর্টের কাছের দরজা পেরিয়ে। বাইরের রাত নেমেছে। রাস্তার বাতিগুলো বৃষ্টি ভেজা পিচের ওপর সোনালি দাগ টেনে রেখেছে। গাড়িটা একপাশে রাখা। তরু উঠে বসল সামনের সিটে। মৃন্ময় দরজা বন্ধ করল, তারপর স্টিয়ারিং ধরল। রজনী পিছনের সিটে বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শুধু উইন্ডশিল্ডে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ। গাড়ি চলতে শুরু করল। তরু একবার তাকালো মৃন্ময়ের দিকে। ওই চোখে সে ছাড়া আর কেউ নেই। তরু বুকের বা পাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব হলো। সে এত কিছু করার পরেও কেন তাকে ঘৃণা করে না এই মানুষটা। মুখ ফিরিয়ে নিল তরু। সে কোনোভাবেই আবার এই লোকটার প্রতি দুর্বল হতে চায় না। কোনোভাবেই না। না তরু প্রভা, তুই দুর্বল হতে পারিস না। এই লোক যতটা ভালো দেখায় ততটা ভালো মোটেই না। নিজেকে নিজেই বলে তরু। সে সিটে আলগোছে মাথা রাখে। চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে। শরীরের ক্লান্তি আর মনের দ্বিমুখী ভাবনাগুলো মিলে তাকে ঘুমের অচেনা রাজ্যে টেনে নিয়ে যায়। মৃন্ময় দেখল। চুপচাপ নিজের কাঁধে তরুর মাথা রাখল। তরুর নিঃশ্বাস ধীরে ধীরে নিয়মিত হয়ে আসছে। মৃন্ময় তার হাত টেনে নিল কোলে। যেন কোনো শিশুকে জড়িয়ে ধরেছে। ছোট্ট কম্পন থেকে স্পর্শের উষ্ণতা সবই একসঙ্গে মিলিত হয়ে একটা শান্তি তৈরি করল তার মনে। গাড়িটা ধীরে ধীরে থামল খান ভিলার সামনে। রজনী একটাও কথা না বলে দরজা খুলে নেমে গেল। মৃন্ময় আর সেখানে দাঁড়ালো না।
ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ফার্ম হাউসের দিকে রওনা দিল সে। পৌঁছে কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। তারপর নিঃশ্বাস ফেলল ধীরে। তরু তখনও ঘুমিয়ে। মুখে ক্লান্তির ছাপ, চুলের গোছা গালে লেগে আছে। বাইরের আলোয় তার মুখটা যেন আরো শান্ত লাগছে। মৃন্মু কিছু না ভেবে সামনের দিকে ঝুঁকে পড়ল, তরুকে আলতো করে কোলে তুলে নিল। তরু হালকা নড়ল, তারপর আবার শান্ত হয়ে গেল। বৃষ্টির মধ্যে সে এগিয়ে গেল বাড়ির দিকে। এক হাতে ছাতা, অন্য হাতে তরু। ছাতা বেয়ে টুপুটুপ করে জল পড়ছে। দরজা খুলে ভিতরে ঢুকল মৃন্মু। ঘরে আলো জ্বলছে, হলুদ আর হালকা নীলের মিশ্রণ। তরুকে নিয়ে সে সোজা শোবার ঘরে গেল। বিছানার ওপর আলগোছে শুইয়ে দিল, জুতো খুলে রাখল পাশে। তরুর মুখের দিকে তাকিয়ে দেখল, ঘুমের মধ্যে মুখে এক শান্ত ছায়া। কিন্তু চোখের কোণে শুকনো অশ্রুর দাগ এখনো আছে। মৃন্মু হাত বাড়িয়ে ওর চুল সরিয়ে দিল কপাল থেকে। তারপর বলল, পাখি, মৃন্মু শুধু তোমার। তারপর জানালার দিকে তাকালো। বাইরে বৃষ্টি তখনও ঝরছে। মনে হলো এই রাতটা কেবল তাদের দুজনের। মাঝরাত পেরিয়ে গেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে টুপটাপ। জানালার কাছে জল জমে গেছে। ঘরে আলো জ্বলছে। মৃন্মু তখনও জেগে আছে। বিছানার পাশে বসে চুপচাপ তাকিয়ে আছে তরুর দিকে। হঠাৎ তরুর শরীরটা হালকা কেঁপে উঠল। মৃন্মু তড়িঘড়ি এগিয়ে গেল। কপালে হাত রাখতেই বুঝল জ্বর আরো বেড়েছে। ভয়ের কারণে এই জ্বরটা। লোকটাকে মারতে দেখেছিল নিজের চোখে। পাখি। মৃন্ময়ের গলায় একরাশ আতঙ্ক। তরু অচেতন ঘুমের ভেতর কিছু অস্পষ্ট শব্দ করল। মুখটা কুঁচকে উঠল। মৃন্মু উঠে গেল দ্রুত। টেবিল থেকে ঠান্ডা পানি আর তোয়ালে এনে কপালে রাখল। এক হাতে ওর চুল সরিয়ে দিচ্ছে, অন্য হাতে তোয়ালেটা আলতো করে চাপ দিচ্ছে। বাইরে বজ্রপাত হলো একবার। আলো ঝলসে উঠল ঘরের ভেতর। তরুর ঠোঁট কাঁপছে। নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আমি আছি, পাখি। কিছু হবে না, ফিসফিস করে বলল মৃন্মু। কিছুক্ষণ পর তরু আধা চোখ খুলে তাকালো। চোখে ধোয়াতে দৃষ্টি। দুর্বল এক হাত মৃন্ময়ের হাতের উপর রাখল। কণ্ঠটা ভাঙা। কাছে থাকুন। হ্যাঁ, আছি। এখানেই আছি, বলল সে, কপালে হাত রেখে। তরু কিছু বলতে গিয়েও থেমে গেল। ক্লান্ত মুখটা আবার শান্ত হয়ে এল। মৃন্মু চুপচাপ ওর হাত নিজের হাতে নিয়ে রাখল। সেই হাত গরম, কিন্তু নরমও। তরুর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। শরীরটা কাঁপছে হালকা। ঠোঁট নড়ছে। কিন্তু কথাগুলো ভাঙা, অস্পষ্ট। রাইটারের পেজের নাম, দুর্বা এসান, দুর্বা এসান। তুমি কেন এমন করলে? শব্দগুলো ধীরে বেরিয়ে এল ওর মুখ থেকে। মৃন্মু ঝুঁকে গেল কাছে। কি বলছো পাখি? তরু চোখ বন্ধ রেখেই বিড়বিড় করল। তুমি বলেছিলে কখনো কাঁদাবে না, তবু কাঁদিয়েছ। আমি ঘৃণা করি তোমায়। একটু থেমে নিঃশ্বাস নিল, যেন ভেতরে জমে থাকা কোনো স্মৃতি তাকে ছিঁড়ে ফেলছে। ঘৃণা করি? কিন্তু তুমি কেন মনে পড়ো বারবার? মৃন্ময়ের হাত কেঁপে উঠল। সে নিঃশব্দে তরুর হাতটা আরো শক্ত করে ধরল। তরুর গলা কাঁপছে, চোখের কোণে ঘাম আর অশ্রু মিশে গেছে। তুমি জানো, কত রাত আমি প্রার্থনা করেছি তোমায় ভুলে যেতে। কিন্তু প্রতিবারই মনে পড়েছে তোমাকে। তরুর কণ্ঠটা ক্ষীণ হয়ে এল, প্রায় ফিসফিসের মতো। তুমি পুড়িয়ে দিয়েছ আমায়, মৃন্মু। আবার সেই আগুনেই বাঁচতেও শিখিয়েছ। তুমি বাধ্য করেছ তোমাকে ছেড়ে যেতে, আমি তো যেতে চাইনি। নিস্তব্ধ হয়ে গেল মৃন্মু। সে বাধ্য করেছে। তরু তখন নিস্তব্ধ। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কানের পাশে। মৃন্মু সেই অশ্রু মুছে দিল আঙুলের ডগায়। তারপর তরুর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানি তুমি আমায় ঘৃণা করো। তবু আমি থাকব, যতক্ষণ না তোর সব ঘৃণার নিচে লুকানো সেই ভালোবাসাটা আবার জেগে ওঠে। বাইরে দূরে বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য তাদের মুখে ছায়া ফেলল। তরুর ঠোঁটে কাঁপুনি, নিঃশব্দে ফিসফিস করে উঠল। আমি তোমায় ভুলতে পারি না। আর তারপরেই আবার ঘুমের গভীরে তলিয়ে গেল। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। শুধু জানালার কাছ বেয়ে নামছে টুপটুপ জল, ঘরের ভেতরে হালকা আলো জ্বলছে। বাতাসে ভিজে মাটির গন্ধ। মৃন্মু চুপচাপ তরুর পায়ের কাছে গেল। ওর দুটো পা নিজের কোলে তুলে নিল। হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে। যেন প্রতিটি ছয় ওর কষ্টটা কিছুটা করে লাঘব করতে চায়। তরুর মুখে এখনো ঘামের বিন্দু। নিঃশ্বাস ভারী, কিন্তু মুখটা আগের চেয়ে শান্ত। গায়ে এখনো জ্বর। তুমি নিজের ইচ্ছায় চলে গিয়েছিলে। আমি অপেক্ষা করেছিলাম, দিন গুনে গুনে, তবু আসনি। তাহলে এখন কেন বলছো নিজে থেকে যায়নি? রাতটা দীর্ঘ হলো। বৃষ্টি থেমে গেল এক সময়ে, শুধু দূরে পাখির ডাকে ভোরের আভাস মিলল। মৃন্মু তখনও বসে। চোখের নিচে ক্লান্তি, তবু দৃষ্টি নরম। তরুর জ্বর কিছুটা কমে গেছে।
মৃন্ময় একবার তাকালো জানালার দিকে, তারপর তরুর মুখের দিকে। নরম আলোয় তরুকে দেখে মনে হচ্ছিল সে যেন শান্ত কোনো শিশুর মতো ঘুমোচ্ছে। বাইরে ভোর হয়ে এসেছে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার। পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা রোদ ঝরে পড়ছে। ঘরের জানালায় আলো এসে পড়েছে তরুর মুখে। মৃন্ময় চুপচাপ বসে আছে চেয়ারে। সারা রাত ঘুমায়নি। হাতে এক কাপ কফি, কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। চোখ তার শুধু তরুর উপর। তরু ধীরে ধীরে চোখ খুলল। চারপাশ কিছুক্ষণ অচেনা লাগলো। তারপর বুঝল সে কোথায় আছে। মুখ ফিরিয়ে দেখল মৃন্ময়। চোখে এখনো ক্লান্তি। জ্বর পুরোপুরি যায়নি এখনো। তরু কিছু বলতে চাইল, কিন্তু চুপ করে রইল। তাকিয়ে থাকলো মৃন্ময়ের দিকে। এই মানুষটাকে ঘৃণা করার কথা, অথচ সেই ঘৃণার ভেতরেও একটা অজানা টান কাজ করছে। মৃন্ময় ধীরে উঠে জানালার পাশে গেল। বলল, তুমি যদি ভাবো আমি বদলে গেছি, ভুল ভাবছ। আমি তোমাকে এখনো ভালোবাসি, পাখি। তরু চোখ বন্ধ করে ফেলল। ভালোবাসা? ঠোঁট কেঁপে উঠল। মৃন্ময় ফিরে তাকালো। তরু হেসে ফেলল তিক্তভাবে। কিছুক্ষণ চুপ। ঘরের ভেতর শুধু ঘড়ির টিকটিক শব্দ হচ্ছে। মৃন্ময় ধীরে তরুর পাশে এসে বসল। কপালে হাত রেখে জ্বর দেখল। জ্বর ছাড়ার পর অতিরিক্ত ঘেমে গেছিল তরু। তারপর আবার ও জ্বর এসেছে। একটু পরেই তরুর নিঃশ্বাস বদলে গেল। মুখটা কুঁচকে উঠল যন্ত্রণায়। তরু দুই হাতে পেট চেপে ধরল। মৃন্ময় চমকে তাকালো। কি হয়েছে? পেটে ব্যথা করছে। কণ্ঠে আতঙ্ক। তরু মাথা নাড়ল, কণ্ঠ কাঁপছে। না বলেই চোখ বন্ধ করে ফেলল। যেন লজ্জা মেশানো কষ্টের শরীরটা গুটিয়ে ফেলতে চাইল। মুখটা কেমন সাদা হয়ে গেছে। নিঃশ্বাস ভারী। মৃন্ময় তাড়াতাড়ি ওর পাশে বসে পড়ল। জ্বর বেড়ে গেল নাকি? তরু ঠোঁট কামড়াল, মাথা নাড়ল ধীরে। না, মানে কিছু না। কথাগুলো প্রায় শোনা গেল না, এতটাই আস্তে বলল। গলার স্বর ভাঙা, চোখে কষ্টের ছাপ। মৃন্ময় হাত রাখল কপালে। তাপ স্বাভাবিক। তবু তরুর মুখে যন্ত্রণার রেখা গভীর হচ্ছে প্রতি মিনিটে। ডাক্তার ডাকি? তরু চোখ বন্ধ করল, নিঃশব্দে মাথা নাড়ল না বোঝাতে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত, শরীরটাও কেমন শক্ত হয়ে গেছে যন্ত্রণায়। মৃন্ময় অসহায়ভাবে তাকিয়ে রইল। কিছু বুঝতে পারছে না। তরু কিছু বলতে চাইল, কিন্তু লজ্জায় থেমে গেল। মুখ ঘুরিয়ে নিয়ে হাতগুলো আরো শক্ত করে পেটের কাছে চেপে ধরল। মৃন্ময় অবশেষে উঠে গেল। পানির গ্লাস এনে ধরল হাতে। একটু পানি খাও, তারপর আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিছু একটা তো হয়েছে। তরু মাথা নাড়ল। চোখ নামিয়ে বলল খুব আস্তে। না, দরকার নেই। সব ঠিক আছে। হাতের মধ্যে তরুর কাঁপতে থাকা আঙুলগুলো নিল নিজের হাতে। ভেতরে ভেতরে উদ্বেগে জ্বলছে সে। তবু কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকে তরুর মুখের দিকে। ওর নরম নিঃশ্বাস, ঠোঁটের কাঁপুনি, আর চোখের কোণে জমে থাকা অশ্রু, সবই যেন তাকে বলছে কিছু একটা হয়েছে। বাইরে তখন আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে। তরু মুখ ফুরিয়ে চুপচাপ চোখ বন্ধ করে। ভেতরের ব্যথা সামলে নিতে চেষ্টা করল। তরু আবার পেট চেপে ধরল। এবার আগের চেয়ে জোরে। মুখে যন্ত্রণার ছাপ এমনছে। মৃন্ময়ের বুকের ভেতরটা হিম হয়ে গেল। পাখি! সে তীব্র কণ্ঠে ডেকে উঠল। প্রায় চিৎকার করে। তরু কোনো উত্তর দিল না। নিঃশ্বাস টানছে ছোট ছোট করে, কপালে ঘাম। মৃন্ময় উঠে পড়ল, বিছানার পাশে হাঁটু গেড়ে বসে তরুর মুখের দিকে তাকালো। কিছু বলছো না কেন? ব্যথা। কণ্ঠে আতঙ্ক আর রাগ একসঙ্গে মিশে গেছে। রাগটা নিজের ওপর, কিছুই বুঝতে না পারার অসহায়তায়। তরু কষ্টে চোখ খুলে তাকালো। ফ্যাকাশে মুখ। ঠোঁট সাদা হয়ে গেছে। মৃন্ময় তাড়াহুড়ো করে তোয়ালে দিয়ে ঘাম মুছিয়ে দিল। তারপর ফোনটা হাতে তুলে নিয়ে বলল, ডাক্তার ডাকছি, এক্ষুনি। না, না, দরকার নেই। হাত তুলে থামাতে চাইল, কিন্তু সেই হাতটাও কাঁপছে। দরকার নেই মানে? মৃন্ময় রাগে চিৎকার করে উঠল। কিন্তু পরের মুহূর্তেই নিজের গলাটা থেমে গেল। ওর চোখ ভিজে উঠেছে। সে তরুর কাঁধ ধরে নাড়িয়ে বলল, বলো পাখি, কি হয়েছে? আমি জানি না কি করব এখন। একবার চোখ খুলে ঠিকঠাক কথা বলো। আমি ভয়ে পাচ্ছি। তরু কষ্টে একটুখানি হাসল। খুবই ক্ষীণ, যন্ত্রণায় ভরা। আপনি ভয়ে পাচ্ছেন? মৃন্ময়ের গলা ভাঙল। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে আর আমি কিছু করতে পারছি না। তরু কিছু বলল না, শুধু মুখটা ঘুরিয়ে নিল। কিন্তু মৃন্ময় তখনও স্থির হতে পারছে না। ওর হাত কাঁপছে, বুক ধুকধুক করছে। আমি পাগল হয়ে যাচ্ছি, পাখি। বল কোথায় কষ্ট হচ্ছে? বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ঘরের ভেতর মৃদু আলো, আর তরুর মৃদু নিঃশ্বাস। সব মিলিয়ে একটা অদ্ভুত নীরবতা। মৃন্ময় ঘুরে আবার বিছানার পাশে এসে বসে পড়ল। চোখে অস্থিরতা, তবু হাতটা আলতো করে রাখল তরুর কপালে।
তরু চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নিল। বাইরে বাজ পড়ল হালকা। সেই আলোয় দেখা গেল মৃন্ময়ের মুখে উদ্বেগ, ভালোবাসা আর অসহায় এক ভয় একসঙ্গে মিশে আছে। মৃন্ময় আর স্থির থাকতে পারল না। তরুকে কোলে তোলার উদ্দেশ্যে এক টানে গায়ে থাকা কাঁথা সরিয়ে ফেলল। মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সে। তরু চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। মৃন্ময়ের ইচ্ছে হলো খাটিয়ে তরুকে একটা থাপ্পড় মারতে। পিরিয়ড। এটা বলতে পারছিলি না তুই? নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করল। কিন্তু রাগ কোনোভাবেই নিয়ন্ত্রণ হতে চাচ্ছে না। তাকে এতক্ষণ কেন বলল না? তাকে বলতে চায় না। নিজেকে শান্ত করল। তরুর মুখে হাত রাখল আলতো করে। পাখি, উঠে বসো একটু। ভয় পেও না, আমি আছি। তরু চোখ খুলে তাকালো। ক্লান্ত, দুর্বল, কিন্তু ভেতরে কোথাও একটা লজ্জার ছায়া। আমি সামলে নেব, বলল ধীরে। মৃন্ময় মাথা নাড়ল, কণ্ঠটা শান্ত। না, আজ তুমি কিছু করবে না। শুধু বিশ্রাম নাও। সে পর্দা টেনে দিল, আলো কমে গেল ঘরে। তরুকে আলগোছে বাথরুম পর্যন্ত নিয়ে গেল। ভিতরে যেতে চাইল। তরুর দাঁড়ানোর শক্তিটুকুও নেই। কিন্তু তরু ঢুকতে দিল না। দরজার বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মৃন্ময়। তারপর বিছানার কাছে চলে গেল। বেডশিটটা এক টানে তুলে ফেলল। রুমের এক কোনায় রেখে আলমারি থেকে দ্রুত নতুন বেডশিট এনে বিছিয়ে দিল। রান্নাঘরে গিয়ে পানি বসালো চুলোয়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রুমে চলে এলো। তোয়ালে, পরিষ্কার কাপড় সব এনে রাখলো বেড সাইডে। সব কাজ এত দ্রুত করল। কিছুক্ষণ পর তরু ওয়াশরুমের দরজার খুলল। মুখে এখনো ফ্যাকাশে ভাব। শব্দ শুনে তরুকে গিয়ে কোলে তুলে নিল। এনে বিছানায় শুয়ে দিল। শুয়ে পড়তেই মৃন্ময় তার কপালে ঠান্ডা তোয়ালে রাখল। তারপর ধীরে আলতো হতে মুছে দিল মুখে থাকা পানিটুকু। তরু কিছু বলতে গেল, কিন্তু পারল না। গলায় দলা বেঁধে আছে কিছু অপ্রকাশিত কথা। এই মানুষটাকে সে ঘৃণা করতে চেয়েছিল। কিন্তু এমন যত্নের ভেতর ঘৃণাটা বারবার ভেঙে পড়ছে। মৃন্ময় চুপচাপ কম্বলটা টেনে দিল তার গলায় পর্যন্ত। বাইরে তখন রোদ উঠছে। ভেজা পাতায় আলো ঝিলমিল করছে। তরু চোখ বুজল। মৃন্ময় পানি আনার উদ্দেশ্য রুম ছাড়ল। তরুর ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। খান ভিলার ভেতরে এখন যেন তাণ্ডব চলছে। মেঝেতে ভাঙা গ্লাস, ছড়িয়ে ছিটিয়ে থাকা কুশন, দেয়ালে পড়ে থাকা ফুলদানি। সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র। রজনী দাঁড়িয়ে আছে হলরুমের মাঝখানে। চুল এলোমেলো, চোখ লাল, ঠোঁট কাঁপছে রাগে। ওই মেয়েটাকে নিয়ে গেছে। আবার সেই তরু। মৃন্ময় আমাকে হাস্যকর বানিয়ে দিয়ে গেছে সবার সামনে। চেঁচিয়ে উঠল সে। আরেকটা ফুলদানি তুলে ছুঁড়ে মারল দেয়ালের দিকে। চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। পাশে ইখতিয়ার দাঁড়িয়ে, কপালে ভাঁজ। রজনী, যথেষ্ট হয়েছে। রুমে যাও। রজনী হেসে উঠল তীব্র শব্দে। ওকে আমি শেষ করে ফেলব। সে টেবিলের ওপর থাকা একটা ছবি তুলে নিল। তরু আর মৃন্ময়ের পুরনো এক ছবি। দুজনের হাসি মুখ। রজনীর চোখে আগুন জ্বলে উঠল। এই মেয়েটাই সর্বনাশের কারণ। এই মুখটাই ওকে আমার থেকে দূরে নিয়েছে। রক্তমাখা আঙুল দিয়ে ছবিটা ছিঁড়ে ফেলল ধীরে ধীরে। ইখতিয়ার এগিয়ে এলেন। রজনী, শান্ত হও। রজনী হঠাৎ ঘুরে তাকালো। চোখে রাগ, কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি। এবার আমি ঠিক করব সব। ওরা শান্তিতে থাকতে পারবে না। না মৃন্ময়, না তরু। আমি ওদের শান্তি কেড়ে নেব। তারপর এক নিঃশ্বাসে বলল, এইখান বাড়ির মাটিতে ওর নাম আর মুখ আমি রাখতে দেব না। বজ্রপাতের মতো তার গলা কেঁপে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা চাকর ভয়ে 1 ইঞ্চিও নড়তে পারছে না। রজনী সোজা উঠে গেল উপরের ঘরে। সিঁড়ি বেয়ে ওঠার সময় তার মুখে শুধু একটাই কথা, মেরে ফেলবো। ও আবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইখতিয়ার নিচে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকলেন। তিনি জানতেন না মৃন্ময় বিয়ে করেছে। রজনীর থেকেই জানতে পারলেন যে মৃন্ময় তার আদেশ ছাড়া কিছু করার সাহস দেখায় না। সেই মৃন্ময় এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। আবার এমন একজনকে বিয়ে করেছে যে কিনা তাকে ছেড়ে গিয়েছিল। রজনী উপরের ঘরের দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালো। ভেজা চুল মুখে লেগে আছে, চোখ দুটো লাগছে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এল তরু, আমি তোকে ছাড়ব না। ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা মেকআপ ব্রাশটা হাতে নিয়ে চেপে ধরল। এত চাপ যে হাতের শিরা ফুলে উঠেছে। মুখে হাসি। সেই হাসিতে ভয় আছে, পাগলামি আছে, প্রতিশোধের নেশা আছে। রজনীর ফোন বেজে উঠল। বল। ওপাশ থেকে কর্কশ গলা, ম্যাম, সব রেডি। রজনী ধীরে হাসল। ঠিক সময় মতো করো কাজটা। আজ ওর পাশে ওই মেয়েটা থাকবে না। ফোন কেটে রাখল সে। মাঝে কেটে গেছে 5 দিন।
এই 5 দিনে পৃথিবী বদলায়নি, কিন্তু তরু বদলে গেছে অনেক। জ্বর পুরোপুরি না গেলেও মাথার ভার কমেছে। তবু শরীর দুর্বল, মন নিস্তেজ, আর চারপাশের সবকিছু ধোঁয়াটে। এই সময়টুকুতে মৃন্ময় যেন তার চারপাশে একটা ছোট দুনিয়া তৈরি করেছে, যেখানে তরু আর মৃন্ময় ছাড়া কিছুই নেই। সকাল থেকে রাত সব কাজ মৃন্ময় নিজেই করেছে। তরুর কাপড় ধোয়া, শুকানো, বিছানা বদলানো, ওষুধ খাওয়ানো, সব নিজের হাতে। তরু একদিন বলেছিল, আপনি এগুলো করতে পারবেন না মৃন্ময়। আমি ঠিক আছি। মৃন্ময় কেবল হেসে বলেছিল, তুমি এখন শুধু বিশ্রাম নাও, বাকিটা আমি আছি। তরু মুখ ফুরিয়ে নিয়েছে। কিছু বলার ছিল না। ওর ভেতরের ঘৃণা, রাগ, অভিমান সব যেন একে একে গলে যাচ্ছে। মৃন্ময়ের নিঃশব্দ উপস্থিতি সেই বরফ গলাচ্ছে প্রতিদিন। অথচ সে নিজেই টের পাচ্ছে না। রাতগুলোতে যখন ঘুম আসত না, মৃন্ময় জানালার পাশে তাকে কোলে নিয়ে বসে বই পড়ত মৃদু আলোয়। পাতা উল্টানোর শব্দটা এত ধীরে করত যে তরুর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত হারিয়ে যেত না। কখনো তরু আধা ঘুমে চোখ খুলে দেখত ও বসে আছে আগের মতোই, চুপচাপ। মাঝে মাঝে চোখ তুলে তাকাত তার দিকে, তারপর আবার মাথা নামিয়ে পড়া চালিয়ে যেত। তরু মাঝে মাঝে তাকিয়ে দেখত, এই মানুষটা যাকে একসময় ঘৃণা করত, সেই আজ ওর শরীরের প্রতিটা যন্ত্রণার পাশে নীরব প্রহরী হয়ে বসে আছে ঠিক আগের মতোই। তরুর ভেতরে কোথাও একটা গলন, যেন বরফ ধীরে ধীরে গলছে, তবু জেদে বলছে, না, আমি নরম হব না। সূর্য উঠলে ঘরের ভেতর আলো লুকোতো ধীরে ধীরে। তরু তখন জানালার পাশে বসে থাকত, আর মৃন্ময় রান্নাঘরে কফি বানাতো। চুলায় পানি ফুটতে থাকত, আর তার শব্দ মিশে যেত ঘরের নীরবতার সঙ্গে। একদিন তরু বলেছিল, আপনি ক্লান্ত, তুমি বিশ্রাম নিচ্ছ, তাই আমি শান্তি পাচ্ছি। ক্লান্তি কোথায়? তরুর গলায় আটকে গিয়েছিল কিছু কথা। সে আর কিছু বলতে পারেনি। জ্বরের পর শরীরটা দুর্বল হয়ে পড়েছিল। কখনো মাথা ঘোরে, কখনো হাত পা ঠান্ডা হয়ে যায়। মৃন্ময় তখন পাশে এসে কপালে হাত রাখে। তরু তার চোখের দিকে তাকায়। মৃন্ময় চুলগুলো সরিয়ে দেয় কানের পেছনে, আর বলে, এভাবে তাকিও না, আমি অভ্যস্ত নই। তরু হাসে, খুব আস্তে। এই হাসিটাই তার জীবনের সবচেয়ে সত্য জিনিসগুলোর একটা। দিনগুলো একে, তবু অদ্ভুত শান্তিতে কাটছে। মৃন্ময় এখন তার জন্য খাবারের সঙ্গে ছোট ছোট নোট রাখে। কোনো জোর জবরদস্তি করে না, যেন তরুর মন মতো হতে চাচ্ছে আবারও। খেও, ঠান্ডা হলে খারাপ লাগবে। আজ একটু বেশি পানি খেও। কখনো শুধু একটা শব্দ পাখি। তরু সেই নোটগুলো পরে রাখে বালিশের নিচে। জানালা দিয়ে বাতাস এলে ওগুলো হালকা নড়ে ওঠে, যেন কাগজও বেঁচে আছে, শ্বাস নিচ্ছে। এক বিকেলে মৃন্ময় কাপড় শুকাচ্ছিল বারান্দায়। তরু পেছনে থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। ওর গলার পাশ দিয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে, আর রোদে সেটা ঝিলমিল করছে। মৃন্ময় আনমনে হাসছে। তরু প্রথমবার বুঝল, যত্নের মধ্যেও পুরুষের একরকম শক্তি আছে। মৃন্ময় ঘুরে তাকাতেই তরু চোখ নামিয়ে নিয়েছে। কিছু লাগবে? মৃন্ময় জিজ্ঞেস করল। না, তরু বলল ধীরে, সবকিছুই তো আপনি করছেন। মৃন্ময় একটু হেসে বলেছিল, এই কাজগুলো করলে শান্তি পাই। তোমাকে কষ্টে দেখলে নিজেকে ঘৃণা হয়। তরু উত্তর দেয়নি। ওর বুকের ভেতর হালকা কাঁপুনি হচ্ছিল। রাতে বাইরে তখন হালকা বাতাস। তরু জানালার পাশে বসে গরম দুধ খাচ্ছিল। মৃন্ময় এসে জানালার পর্দা সরিয়ে বলে, আগামীকাল বাইরে যাব। তরু চমকে তাকায়। বাইরে? কেন? মৃন্ময় চুপ করে হাসে। তোমার মন বদলাতে। তুমি যেদিন প্রথম আমার সঙ্গে দেখা করেছিলে, সেই জায়গাটা মনে আছে? মনে আছে। লেকের ধারে। কাল সেখানে যাব। তরু তাকিয়ে ছিল তার দিকে। মৃন্ময়ের চোখে কোনো নাটকীয়তা নেই, শুধু ভালোবাসা, যেটা কথা দিয়ে নয়, উপস্থিতি দিয়ে বিশ্বাস করিয়ে দেয়। সেই রাতে তরুর ঘুম এল অনেকদিন পর, প্রথমবারের মতো গভীর। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছিল বিছানায়। মৃন্ময় বাইরে বসেছিল বারান্দায়, চুপচাপ। হাতে এক কাপ কফি আর চোখে একরকম শান্তি, যেটা কেবল তখনই আসে যখন প্রিয় মানুষটা ঘুমোচ্ছে নির্ভয়। রাতের শেষ ভাগে বৃষ্টি পড়ল টুপটাপ করে। ছাদের ওপর, গাছের পাতায়, জানালার কাছে। প্রতিটা শব্দ যেন পুরনো দিনের কোনো সুর। মৃন্ময় চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মাথায় ঘুরে বেড়াচ্ছে সেই লেকের ছবি, যেখানে তরুকে প্রথম দেখেছিল বৃষ্টির দিনে। ছাতা ভেঙে গিয়েছিল, চুল ভিজে গিয়েছিল। আর তরু বলেছিল, আপনি কি সব সময় এভাবেই অপরিচিতদের সাহায্য করেন? মৃন্ময় তখনও জানত না, ওর জীবনের সবচেয়ে অচেনা মানুষটাই একদিন হবে ওর সবকিছু। ভাবনা থেকে বের হলো তরু আর মৃন্ময়। লেকের পানি স্থির।
তবু তার ভেতর হালকা ঢেউ উঠছে বাতাসে। দুজনেই দাঁড়িয়ে আছে পাশাপাশি, কিন্তু কেউ কিছু বলছে না। তরু একটা বড় আমগাছের নিচে দাঁড়িয়ে, চুল উঠছে বাতাসে, চোখ নদীর ওপারে। মৃন্ময় একটু দূরে, হাত পকেট, চোখ তার দিগন্তে নয়। তরুর মুখে। বৃষ্টি হয়েছে সকালে, মাটির গন্ধে ভরে আছে চারপাশ। লেকের ধারে কিছু ফুল পড়ে আছে, ভেজা ঘাসের ওপর চকচক করছে রোদ। একটা হালকা পাখির ডাক ভেসে এলো দূর থেকে। তারপর আবার সেই নীরবতা। মনে আছে, এই জায়গায় আমাদের প্রথম দেখা? মৃন্ময় হেসে ফেলল নরম করে। ভুলতে পারবো নাকি? তুমি রেগেছিলে কারণ আমি তোমার বইতে পানি ফেলেছিলাম। তরু হালকা মাথা নাড়ল। তখন তুমি বলেছিলে দুর্ঘটনা, কিন্তু আমি ভেবেছিলাম ইচ্ছে করেই ফেলেছিলাম। তরু অবাক হয়ে তাকালো। কি? মৃন্ময় মুচকি হাসল। তোমার সাথে কথা বলার অজুহাত চেয়েছিলাম। দুজনেই আবার চুপ। লেকের ওপরে হালকা রোদ পড়ছে, পানিতে আলো নাচছে। তরু ভেতরে ভেতরে ভাবছে গত কয়েকদিনের কথা। কতটা বদলে গেছে সবকিছু। মৃন্ময়, যে মানুষটা একসময় তাকে কষ্ট দিয়েছিল, সেই মানুষটাই গত কয়েকদিনে তার পাশে থেকেছে নিঃস্বার্থভাবে। কিন্তু কেন? তরু তাকালো তার দিকে। মৃন্ময় এখন পাথরের ওপর বসে, পানির মধ্যে ছোট ছোট ঢেউ ছুঁয়ে দেখছে আঙুল দিয়ে। তার চোখে শান্তি আছে, কিন্তু ক্লান্তিও আছে। তরুর মনে হলো এই মানুষটা এখন সত্যিই বদলে গেছে। মৃন্ময় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তরুর দিকে। তাকে তুমি করে বলল, নাকি সে ভুল শুনল? তরু মৃদু গলায় বলল, তুমি জানো, আমি তোমাকে কখনো এমন ভাবিনি। মৃন্ময় তাকালো। কেমন? এমন যত্নশীল, শান্ত। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। হয়তো আমি তখনও এমন ছিলাম, শুধু তুমি দেখনি, আমি দেখাতে পারিনি। তরু কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো আমরা দুজনেই তখন ঠিক ছিলাম না। বাতাসে একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। দুজনের চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু কেউ বলল না কিছুই। লেকের জল তখন সোনালি আলোয় ঝলমল করছে, যেন তাদের অতীতকেও মুছে দিচ্ছে ধীরে ধীরে। তরু মাথা নিচু করল। তার গলার স্বর নরম, কেঁপে ওঠা। তুমি এমনভাবে যত্ন নিচ্ছ যে আমি নিজের ভেতরের রাগটাই খুঁজে পাচ্ছি না আর। যে রাগ নিয়ে আমি তোমার থেকে দূরে গিয়েছিলাম। মৃন্ময় ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। তুমি রাগ করো, ঘৃণা করো, যা খুশি করো, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। তরু তাকালো তার দিকে। তার চোখের কোণে আলো পড়েছে, সেই চোখে এখন আর হিংস্রতা নেই। যা বিয়েতে ছিল, শুধু ভয় আর অজানা মমতা। তুমি ভয় পাও এখনো? তরু প্রশ্ন করল ধীরে। মৃন্ময় মাথা নাড়ল। ভয় পাই, যদি আবার হারিয়ে ফেলি এই শান্তিটা। তরু একটুখানি হেসে বলল, তাহলে ধরে রাখো, আমরা দুজনেই এবার আর হারাবো না। বলেই তরু হালকা কেঁপে উঠল। তার মন বলে উঠল, এই মুহূর্তটা যদি থেমে যেত, এই লেকের ধারে, এই শান্ত বাতাসে, যেখানে কোনো প্রতিশোধ নেই, শুধু দুইটা ক্লান্ত হৃদয়ের মিশে যাওয়া নীরবতা। তরু ধীরে বসে পড়ল ঘাসের ওপর। মৃন্ময়ও পাশে বসল। দুজনের মাঝখানে কয়েক ইঞ্চির দূরত্ব। আমি এই জায়গাটা ভুলতে পারিনি কখনো। আমিও না। তুমি চলে যাওয়ার পরও প্রায়ই আসতাম এখানে। ভেবেছিলাম একদিন হয়তো তোমাকে আবার পাবো। তরু হাসল নিঃশব্দে। তুমি পেয়েছ। বাতাসে পাতা উড়ে গেল। দুজনেই কিছুক্ষণ তাকিয়ে রইল লেকের দিকে। জীবনের মতোই, কখনো স্থির, কখনো ঢেউ। সূর্য তখন ঢলে পড়ছে। আকাশে হালকা গোলাপি রং। লেকের পানিতে পড়ে রোদের শেষ রেখাগুলো নেচে বেড়াচ্ছে। মৃন্ময় নিচু গলায় বলল, চলো, একটু হাঁটি। তরু ধীরে মাথা নাড়ল। দুজনেই উঠে দাঁড়ালো। তাদের ছায়া মিশে গেল পানির ওপর পড়া সোনালি আলোয়। একটা নতুন নীরবতা জন্ম নিল, যেখানে অতীতের ব্যথা মিশে গেল বর্তমানের প্রশান্তিতে। রাত নেমেছে। বৃষ্টি হচ্ছে থেমে থেমে। লেকের ধারে বাতাসে কুয়াশা। দূরে কটেজের জানালায় আলো জ্বলছে। রজনী দাঁড়িয়ে আছে গাছের আড়ালে। গায়ে কালো কোট, মাথায় হুড টানা। বৃষ্টির ফোঁটায় তার চুল ভিজে গেছে, ঠোঁটের কোণে হাসি। তার চোখ স্থির সেই কটেজের দিকে। একটা গাড়ি এসেছে মিনিট 10 আগেই। আর তখন থেকেই সে দেখছে দুজন মানুষ ভিতরে ঢুকেছে, জানালা বন্ধ হয়েছে। রজনী ধীরে শ্বাস ফেলল। হাতের ভেতর ধরা একটা পুরনো চেইন লকেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। চেইনটা একসময় ছিল তরুর, এখন সেটা তার মুঠোয়। তার কণ্ঠে নিচু গলায় নিজেকেই বলল, তুমি ভেবেছিলে শেষ হয়ে গেছে, আমি এখনো আছি। মৃন্ময়। হালকা বাতাসে পাতার শব্দ। সে মাথা তুলল আকাশের দিকে। চাঁদ অর্ধেক ঢাকা মেঘে। তার চোখে আলো পড়ে ঝলমল করছে, কিন্তু সেই ঝলকটা ঠান্ডা,
যেমন প্রতিশোধের আগুন নিভে গিয়ে ছায়ে জ্বলতে থাকে। রজনী ব্যাগ খুলে ছোট একটা ডায়েরি বের করলো। পাতা উল্টিয়ে থামলো এক জায়গায়। তাতে একটা পুরনো ছবি, তরু আর মৃন্মু একসঙ্গে হাসছে। রজনী ছবিটার দিকে তাকালো অনেকক্ষণ। তারপর তরুর মুখের ওপর টানলো কালো কলমের দাগ। হাসলো নিঃশব্দে। আমি ভুলে যাব। তুই ভুলে গেছিস হয়তো, কিন্তু আমি না তরু। তারপর সে ঘড়ির দিকে তাকালো। বৃষ্টির শব্দ ঘন হয়ে আসছে। সে ধীরে ধীরে কটেজের দিকে হাঁটা দিল। পায়ের নিচে কাদা নরম হয়ে যাচ্ছে, জুতো ডুবে যাচ্ছে ভিজে মাটিতে। তবু তার পা থামছে না। দরজার সামনে এসে দাঁড়ালো। হাতে একটা ছোট চাবির গোছা। একটা চাবি বের করে তাকালো সেটার দিকে, তারপর দরজার নবছুল। কটেজের ভেতর আলো নিভে গেছে পুরোপুরি। তুই যেভাবে আমার জীবনটা ভেঙেছিস, আমি সেভাবেই তোর শান্তিটা ভাঙব। বৃষ্টি আরো জোরে নেমে এল। তার আঙুল দরজার তালায় স্পর্শ করল। দরজার ফাঁক দিয়ে আলোয় ঝিলিক খেল তার চোখে। তারপর সে ভেতরে পা রাখল। দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল। রাত তখন 10টা ছুঁই ছুঁই। ভিজে গায়ে ঠান্ডায় দাঁড়িয়ে আছে তরু। গায়ে এক সুতা কাপড় নেই। থরথর করে কাঁপছে সে। দুই হাত দুই দিকে জড়িয়ে ধরে ঠান্ডা কমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। টুপ টুপ করে পানি পড়ছে চুল থেকে। বাইরে তখন বিকট শব্দে বাজ পড়ছে। অন্ধকার ঘরে প্রতিবারের বাজ পড়া আলোয় পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ছে। আর তাতে স্পষ্ট হচ্ছে তরুর বস্ত্রহীন শরীর আর মৃন্ময়ের হিংস্র চাহনি। জানালা দিয়ে ঠোকা বাতাসে মৃন্ময়ের চুল এলোমেলো হয়ে আছে। তার বুক ওঠানামা করছে দ্রুত তালে। রাগে, উত্তেজনায়, অথবা কোনো অব্যক্ত যন্ত্রণায়। পেশিগুলো টানটান। ঘামের হালকা আভা ত্বকে চকচক করছে। চোখ দুটো রক্তাভ। ভেতরে জমে থাকা রসভারী। ঠোঁটের কোণে তীব্র এক রেখা। ওই ছেলেটাকে ছিল। মৃন্ময়ের গলা নিচু, কিন্তু ভারী। ঝড়ের শব্দেও স্পষ্ট শোনা যায়। তরু কিছু বলে না, কেবল ঠোঁট নড়ে। সহপাঠী শব্দটা হালকা, কিন্তু মৃন্ময়ের কানে তা কাটার মতো লাগে। তার বুক ওঠানামা করছে দ্রুত তালে, যেন ভেতরে আগুন জ্বলছে। ক্লাসমেট, সে ঠান্ডা হেসে বলে। তরু তাকালো না। তার চোখ নামানো, কিন্তু শরীরের ভাষা স্পষ্ট। মৃন্ময়ের চোখে তখন ঝড়। ঠিক সেই চোখেই তরু ধরা পড়েছিল। একটা ছেলের সাথে কথা বলা অবস্থায়। সাধারণ আলাপ ছিল হয়তো, তবু মৃন্ময়ের কাছে তা ছিল আগুনে ঘি ঢালার মতো। তারপর থেকেই সে বদলে গেল। চোখের দৃষ্টি নরম থাকল না আর। কথার ভঙ্গি ভারী হয়ে উঠল। তরু তখনও বুঝতে পারেনি কোথায় ভুল করেছে। কিন্তু আজ রাতের এই ঝড়, এই ভেজা শরীর, এই ঘরের ভারী নীরবতা সব যেন সেই এক মুহূর্তের ফল। বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দুজনের ছায়া দেয়ালে লেপটে যায়। একটা ঘন নিস্তব্ধতা নেমে আসে। মৃন্ময় এগিয়ে আসে ধীরে ধীরে। বৃষ্টির পানিতে ভেজা তরুর চুল থেকে পানি গড়িয়ে পড়ে মেঝেতে। তার কাঁধে মৃন্ময়ের হাত থামে। তরু পিছু হাঁটে, কিন্তু মৃন্ময় আরেক পা এগিয়ে আসে। ভয়ে পাচ্ছিস? হ্যাঁ, আমাকে। তরু নিঃশব্দে মাথা নাড়ে। মৃন্ময়ের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। ওর সাথে কথা বলার সময় ভয় কোথায় ছিল? দেখা আমাকে। তরু কিছু বলতে চায়, কিন্তু শব্দ আসে না। তার বুক কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। বৃষ্টির ফোঁটা যেন এখন ঘরের ভেতরেই পড়ছে। দেয়াল ভিজে গেছে, বাতাসে ঠান্ডা জমে আছে। আধা ঘন্টা নিজে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজিয়েছে তরুকে। শেষের রুমে এসে ছুঁড়ে মেরেছে মেঝেতে। একটার পর একটা সব কাপড় খুলে বস্ত্রহীন করে দাঁড় করিয়ে রেখেছে। তরুর আকুতি কানে যায়নি তার। সব সহ্য হয়, কিন্তু অন্য ছেলের সাথে না, কোনোভাবেই না। মুহূর্তেই যেন বদলে গেছিল মৃন্ময় নিজের হিংস্র সত্তায়। যা শুধু তরুকে চায়। তরুর পাশে কাউকে দেখতে পারে না। আমি চলে যাব, তরু বলে হঠাৎ। মৃন্ময় হাসে, একচিলতে হাসি। কোথায় যাবি? আমি তোকে খুঁজে নেব। তরুর দুই হাত দেয়ালে ঠেসে ধরল মৃন্ময়। উন্মুক্ত শরীর খানা নিজের সাথে মিশিয়ে নিল। মুহূর্তেই কেঁপে উঠল তরু। আজ করতে পারল কি হতে চলেছে। মৃন্ময়ের চোখের হিংস্রতা মনে করিয়ে দিচ্ছে সেই রাতের কাছে আসা। শিউরে উঠল সে। আতঙ্ক ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরল মৃন্ময়। একটুও নম্রতা দেখালো না। একের পর এক দাঁতের আঘাত পড়তে থাকল। কোমর জড়িয়ে ধরল এক হাতে। হালকা উঁচু করে মেঝে থেকে পা তুলে নিল। মৃন্ময়ের উদাম শরীরের সাথে শক্তভাবে মিশে যাচ্ছিল তরুর নরম শরীর। বাধা দেওয়ার কোনো উপায় নেই তার কাছে। হাত ছেড়ে দিল মৃন্ময়। দুই হাতে কোমর ধরে অনেকটা উপরে তুলল। ঠোঁট ছেড়ে সরাসরি চলে গেল উন্মুক্ত বুকে। দাঁত বসাতেই তরু আর্তনাদ করে উঠল। দুই হাতে মৃন্ময়ের চুল ধরল। সরানোর চেষ্টা করল, কিন্তু মৃন্ময় যেন আরো বেপরোয়া হয়ে উঠল।
এতক্ষণ তার দেওয়া আঘাতগুলা কম থাকলেও এখন বেশি হয়ে গেল। দেয়ালে চেপে রাখলো তরুকে। 2 পা ছড়িয়ে দিল তার কোমরে। মাঝখানে দাঁড়ালো সে। পরনে তখন তার শুধু ট্রাউজার। ছাড়ো। তরু বারবার একই কথা বলতে লাগলো। কিন্তু মন যেন অন্য কথা বলছে। মুখে ছাড়তে বললেও শরীর আর ছাড়ানোর চেষ্টা করল না। সেও যেন সামিল হতে চাচ্ছে মৃন্ময়ের এই উন্মাদনায়। মৃন্ময় সহজ হলো না, আরো হিংস্র হতে থাকলো। এটাই যেন তরুর শাস্তি। ধীরে ধীরে তরু 2 পায়ে মৃন্ময়ের কোমর পেঁচিয়ে ধরল। চোখ বন্ধ হয়ে গেল তার। হঠাৎই মৃন্ময় থেমে গেল। মুখ তুলে তাকালো তরুর মুখের পানে। তার রেসপন্স বুঝতে পারল মৃন্ময়। মুহূর্তেই এক ঝলক খুশি দেখা গেল। সাথে আরো উন্মাদ হয়ে উঠল মৃন্ময়। তরুর এই কাজ যেন আগুনে ঘি ঢালল। বিছানায় শুয়ে দিল তরুকে। এক হাতে ভর করে তার উপরে শুল মৃন্ময়। আরেক হাত বিচরণ করতে লাগলো নগ্ন দেহে। মৃন্ময়ের ঠোঁট ছুল তরুর বুকে। বিছানা থেকে কিছুটা উঁচু হয়ে গেল তরু। শরীর কাঁপছে তার সমানতালে। মৃন্ময়ের হাত থামল। তরু মনে মনে 1000 বার চাইছে এটা যেন না করে। আহ! নিজের মুখে অপ্রত্যাশিত শব্দে তরু নিজেই হতবিহ্বল হয়ে গেল। ফট করে চোখ খুলে তাকালো মৃন্ময়ের দিকে। সেও তার দিকেই তাকিয়ে আছে। যেন একেবারেই আশা করেনি এমন কিছু। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যেন কোনো কিছুতে জিতে গেছে। তরু দেখে মুখ অন্য দিকে ঘুরিয়ে নিল। এখন তার লজ্জা পাওয়া উচিত কিনা সে বুঝতে পারছে না। কিন্তু লজ্জা পাচ্ছে। প্রচণ্ড। মৃন্ময়ের হাতের প্রতিটা মুভমেন্টে সে হারিয়ে যাচ্ছে। জান, ডিশ সাউন্ড। আহ! বলতে বলতেই নিজেও একই শব্দ করল। তরু বুঝল তাকে টিপ্পনি কাটছে। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখল। মৃন্ময় নেমে এলো তরুর নাভিতে। আলতো করে জিভ ছোঁয়ালো। তারপর নাভির পাশে থাকা তিলটায় জোরে কামড় বসালো। তরু বিছানার চাদর শক্ত করে মুঠো করে ধরল। মৃন্ময় সেখানেই থামল না। হাত সরিয়ে এবার মুখ নামালো। শব্দ করে চুমু খেল। জিভ নাড়াতেই তরু উঠে বসে পড়ল। শুয়ে থাকতে পারল না আর সে। মৃন্ময় তাকে ধাক্কা দিয়ে আবার শুইয়ে দিল। টেস্ট। মধুকেও হার মানাবে। মৃন্ময়ের কথার ধরন শুনে তরু 2 হাতে মুখ চেপে ধরল। আটকাতে চাইল কিছু অপ্রকাশিত শব্দ। কিন্তু মৃন্ময় তা হতে দিল না। হাত দুটো সরিয়ে দিল। তরু আবার ও মুখে হাত দিতে চাইলে মৃন্ময় কামড় বসালো। মুহূর্তেই 2 হাতে বড় বড় চুলগুলো খামচে ধরল তরু। বেশ কিছুক্ষণ পর মৃন্ময় একেবারে চলে এলো তরুর মুখে কাছে। চোখের পাতায় চুমু দিল। তরু বুঝল কি হবে। মৃন্ময়ের পিঠ শক্ত করে ধরল। জান, একটু ব্যথা দিব। তরুকে সান্ত্বনা দিল কিনা তরু নিজেই বুঝল না। কিন্তু পরক্ষণেই শরীরে তীব্র ব্যথা অনুভব করতেই বুঝল এই লোক কত বড় মিথ্যা কথা বলল। ব্যথা কমাতে মৃন্ময় তরুর ঠোঁট আঁকড়ে ধরে রাখল। সাথে এক হাত বিচরণ করতে থাকল বুকে। রাত গভীর হলো আরো। বাইরে বজ্রপাতের পর আকাশ যেন চিৎকার করে উঠছে। বৃষ্টির শব্দে মিশে গেছে অজানা কিছু ফিসফিস। কাঁপতে থাকা জানালার কাছে যেন কেউ হাত ছুঁয়ে গেছে। এই রাত ঘুম আনে না। এই রাত জাগিয়ে রাখে। মৃন্ময়ের থামার কোনো নামই নেই। তরুর আর সহ্য হচ্ছিল না। একসময় থামল মৃন্ময়। তরুর বুকে মাথা রেখে সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল। তরু ভাবল এবার বুঝি ঘুমোবে। কিন্তু না। তার ভাবনায় এক বালতি জল ঢেলে দিল। পাখি, আরেকবার প্লিজ। না, আর একবার। সহ্য করে নেও। বেশি ব্যথা দিব না, একটু শুধু। প্লিজ জান। মুখে মুখেই যা প্লিজ বলল। কিন্তু কাজে সেটা প্রকাশ পেল না। মৃন্ময় আবার ও উন্মাদ হয়ে উঠল।